সূর্য মামা এখনো মুখ তুলে ধরণী দেখেনি। হয়তো ঘন কুয়াশা তাকে ঝাপটে ধরেছে। চারপাশে নীরব নিস্তব্ধ। ঘড়ির কর্কশ অ্যালার্ম টিক টিক করে বেজে জানান দিল সমস্ত নিস্তব্ধতা ভাঙার সময় এসেছে। কিন্তু এই নিস্তব্ধতা ভাঙবে কে? সিয়েরা ফরেস্ট এর পাইন গাছে ঘেরা সমতল ভূমিতে দোতলা বিশিষ্ট বিশাল এক ফরেস্ট হাউস। কাঠ, লোহা আর ভারী থাই গ্লাসের টিভিতে অভিনব কায়দায় তৈরি করা হয়েছে এই বাড়ি। আলপাইন এরিয়ার সবচেয়ে বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন ফরেস্ট হাউস এটি। এই হাউসে বাস করেন 28 কি 29 বছরের এক যুবক। সমগ্র আলপাইন কাউন্টির কেউ সেই যুবকের নাম জানে না। কেউ কখনো তাকে সামনে থেকে দেখেও নি। শুধু লোকমুখে শুনেছে হি ইজ আ ডেভিল। ব্যাস এইটুকুই। এতে কাউন্ট্রির কেউ এই বাড়ি মুখ অভিমুখে আসার সাহস করে না। প্রায় সেই নির্জন বাড়িটি থেকে মানুষের হৃদয় বিদারক চিৎকার ভেসে আসে, সেই সাথে কুকুরের ঘেউ ঘেউ ডাক। কেউ কখনো দেখার বা জানার সাহস করেনি কেন ওই বাড়িতে মানুষ আকাশ বাতাস ভারী চিৎকার করে উঠছে। কারণ শান্তিপূর্ণ এই কাউন্টিতে কেউ যেচে অশান্তি ডেকে আনতে চায় না। বালু আর পাথর ভর্তি 5 ব্যাগে একের পর এক শক্ত পাঁচ করে যাচ্ছে যুবক। এক একটা পাঁচের ওজন কমপক্ষে 900 থেকে 1000 পাউন্ড। প্রত্যেকবার হিট করার সাথে সাথেই পোক্ত হাতের বাইসেপ মাসেলগুলো কেঁপে কেঁপে উঠছে। অদ্ভুত ভয়ানক চোখ জোড়াতে ঈগলের ন্যায় শিকারী দৃষ্টি। জড়বস্তুর ব্যাগটাও যেন যুবকের হিংস্র চোখ দুটো দেখে ভয় কাঁপছে। ওভাল শেপের আকর্ষণীয় হলদেটে ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, প্রশস্ত চোয়াল আর কালচে লাল ঠোঁট, সিল্ক ব্যাক হেয়ার স্টাইল। এর সাথে জিম করা শক্ত ফর্সা শরীরটা যেন বেশ মোহনীয়। পেশিবহুল যুবকের বাম পাশে মুখ হাঁ করে দাঁত বের করে শিকার ধরার জন্য ওত পেতে থাকা এক ব্ল্যাক জাগুয়ারের ট্যাটু। জাগুয়ারের মাথায় একটা দাবার কিক, তার উপরে লেখা চেকমেট। কতক্ষণ ধরে এহের ঘুষাঘুষির খেলা চলল তার হিসাব রাখল না এই সুপুরুষ। ঘুষির তোড়ে হাতে পেঁচানো কাপড় ছিঁড়ে যখন হাতের নরম চামড়া ফেটে রক্ত বেরিয়ে এলো, তখন সে নিজের খেয়ালে এলো। শত শত ক্যালোরি ব্যয়ে শরীর ঘেমে নিয়ে একাকার। মাসেলের প্রতিটা খাঁজ বেয়ে বেয়ে সেই নোনতা ঘাম ঘলে পড়ছে। কোনো রমণী এহের দৃশ্যে এই অযাচিত ঘর্মবিন্দুর উপরে নিশ্চিত জেলাস ফিল করত। কিন্তু যুবক নির্বিকার। হ্যাঙ্গার থেকে ছোট সাদা টাওয়াল নিয়ে চোখে মুখের ঘাম মুছে শাওয়ার নেবার জন্য পা বাড়ালো। কাজ ঘেরা আধুনিক ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দেয়ালে 2 হাতের ভর দিয়ে চোখ বুজে ফেলল যুবক। কয়েক মিনিটের মধ্যেই নিজের জীবনের হিসেব নিকেশ মিলল। শেষমেশ এসে সমীকরণ মিলল না। এতে যুবক তাচ্ছিল্য হেসে শাওয়ারের নব বন্ধ করে দিল। তারপর গায়ে একটা বাথটব জড়িয়ে বেরিয়ে এলো। মাথার চুল বুঝতে বুঝতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। আয়নায় নিজেকে একবার পরখ করলো। ডান চোখের নিচের 3 টিয়ার ড্রপসের ট্যাটু থেকে খোঁচা দিয়ে মনে করিয়ে দিল। নিজের মনের কথায় ফিক করে হেসে নির্ব ভাগের লালচে ঠোঁট কামড়ে যুবক ভারী গলায় বলে উঠল, পারফেক্ট। হঠাৎ নিজের পালা কুকুর এঞ্জেলা ঘেউ ঘেউ করে ডেকে উঠল। গায়ের বাথটব খুলে একটা 2 কোয়ার্টার পরে বাইরে বেরিয়ে এলো যুবক। ঝেপের ধারে কিছু নড়তে দেখে ঘেউ ঘেউ করছে এঞ্জেলা। নিজের পশু শিকারের শর্ট ব্রেক গান শট কাঁধে ফেলে লম্বা লম্বা পায়ে হাজির হলো গার্ডেন এরিয়ায়। এরপর এঞ্জেলার ক্ষুদ্র চোখ অনুসরণ করে দৃষ্টি ফেলতে বড় পাইথন নজরে এলো। সময় অপচয় না করে নিশানা তাক করে গুলি ছুড়ল যুবক। মুহূর্তেই আহত পাইথন ফনা তুলে লাফিয়ে ঝাঁপিয়ে দলিত মথিত করল চারপাশ। এই জেলো কে নিয়ে যুবক নিরাপদ দূরত্বে এসে দাঁড়াতেই অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছাড়ল ভয়ানক অজগর। এতে চেহারার কোনো পরিবর্তন ঘটল না যুবকের। হনহন করে পা বাড়িয়ে রক্তাক্ত অজগর কাঁধে তুলে এঞ্জেলাকে শুধালো, Do you like python meat so much?
অবলা কুকুর বুঝল হয়তো তার গরিবের আদর মাখা কথা। ঘেউ ঘেউ করে নিজের মতবাদ জাহির করতেই যুবক চলল কিচেনের দিকে। এই জেলা তার সন্তান, তার একাকিত্বের সঙ্গী। সন্তানকে পেট ভরে তার পছন্দের খাবার খাওয়ানো তার একান্ত কর্তব্য। কিচেনের বৃহৎ চপিং বোর্ডে অজগরের মাথা রেখে নাইফ হোল্ডার থেকে বেছে বেছে সবচাইতে ধারালো চাকু বের করলো সে। এরপর একের পর এক ছুরি চালিয়ে পিস পিস করল অজগরের দেহ। এরপর সেগুলো ভালো করে ধুয়ে বাইরে বেরিয়ে এলো। বারবিকিউ প্যানে টুকরো করে রাখা অজগরের মাংস বসানো সমেত মাখিয়ে ছেড়ে দিল। এরপর আগুন জ্বালিয়ে ফিরে গেল নিজের কাজে। কম্পিউটারের সামনে উৎসুক হয়ে ভীত সন্ত্রস্ত মুখে বসে আছে রূপকথা। কাজ ছাড়িয়ে যাওয়া ছলবলে কালচে বাদামি চুলগুলো আলুথালু পাখির বাসা। কতদিন চুল আঁচড়ানো হয়নি কে জানে। গোলাপি আভা মিশ্রিত কপোলদ্বয়ও আজ বড্ড ফ্যাকাশে। বড় বড় চোখের পলক ঝাপটানোতে তার হৃদয়ের পেরেশানি স্পষ্ট। লালচে ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে বারবার। মায়াবী বস্ত্রীর চেহারা জুড়ে আতঙ্কের ছাপ। দাঁত দিয়ে লোক কামড়াতে কামড়াতে ইতোমধ্যে রক্ত বের হবার জোগাড় হয়েছে। তবুও কিছুতেই মন শান্তি মিলছে না তার। বা রেখা চৌধুরী মেয়ের এহেন কাণ্ডে বার কয়েক ভরসা জুগিয়ে নিজ কাজে মন দিলেন। ডিউটি থেকে খুব দ্রুত ফিরলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা রাজ মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেবে। মেডিকেলে চান্স পাওয়ার জন্য মেয়েটা রাত দিন পরিশ্রম করেছে। সুফিয়ান তাকে প্রতিজ্ঞা করেছে সরকারিতে চান্স না হলেও প্রাইভেট থেকে তাকে এমবিবিএস পড়াবে, কিন্তু রূপকথা তা কানেই তুলছে না। তাকে সরকারিতেই চান্স পেতে হবে। মেয়ের জেদের কাছে হার মেনে ইউনিফর্ম না পাল্টেই মেয়ের পাশে সুফিয়ান চৌধুরী নিজেও বসে গেলেন। রূপকথা ফ্যাকাশে চোখে বাবার পারে নজর দিয়ে ক্লান্ত ভয়ার্ত স্বরে বলল, চান্স হবে তো পাপা? পাপা মেয়েকে সামান্য কাছে টেনে কাঁধে চেপে ধরে সাহস জুগিয়ে সুফিয়ান বললেন, অবশ্যই হবে। আমার পাপা কত কষ্ট করে এর জন্য, তা কি আমি জানি না? তোর চান্স না হলে দেখবি কারোর চান্স হবে সুফিয়ান না। চৌধুরীর কথায় ভরসা পেয়ে আবারও ল্যাপটপের স্ক্রিনে নজর দিল রূপকথা। সার্ভার ডাউন, বারবার ঘুরে ঘুরে সময় নিচ্ছে। এরই মাঝে রূপকথার ফুফাতো বোন ডেলি ফোন করে জানালো ঢাকা মেডিকেলে তার চান্স হয়েছে। এই কথা শুনে রূপকথা ফোন কেটে সজল চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে ডেকে উঠল। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে সুফিয়ানের দৃষ্টি আটকালো। 3 নম্বর ম্যারিট লিস্টে রূপকথার রোল নম্বর ঝকঝক করছে। সুফিয়ান নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে হই বলে চিৎকার দিয়ে উঠলেন। ভয়ে আটকে উঠে রূপকথা নিজেও স্ক্রিনে নজর বুলালো। নিজের চোখ যেন তার বিশ্বাস হচ্ছে না। হাত পাঁচ কেমন শিরশিরে হয়ে ঠান্ডা হয়ে আসছে। মাথা কেমন ঘুরছে। খুশিতে হার্ট অ্যাটাক হচ্ছে। চোখ দুটোতে প্রচণ্ড ঘুম। ঢলে পড়ার আগেই রূপকথা অস্পষ্ট স্বরে বলল, খুশিতে জ্ঞান হারাচ্ছি পাপা। কথাটি বলেই বিছানায় ঢলে পড়ল রূপকথা। রেখাকে তর্জন গর্জন করে ডেকে সুফিয়ান বলে উঠল, তোমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে রেখা। হাতের কাজ ছুঁড়ে ফেলে দৌড়ে ঘরে এলেন রেখা। মেয়ে তার সত্যি জ্ঞান হারিয়েছে। হাতের কাছের মগ থেকে পানি ছুঁড়ে চোখে মুখে ছিটিয়ে বিরক্তি ভরা কণ্ঠে রেখা ধমকে উঠলেন। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলল রূপকথা। জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ থেকে অল্প পানি নিয়ে গলা ভেজাতে চাইল, কিন্তু মুখ বিকৃত করে ধীর গলায় বলল, কুলসুম শরবতে চিনির বদলে আবার লবণ দিয়েছে মা। দুপুরের পর থেকেই রোদের তেজ পিয়ে এসেছে। চারিধারে শীতল এলোমেলো বাতাস। দুপুরের দিকে অধিক উত্তাপে যেমন হাঁসফাঁস অনুভূতি হচ্ছিল, এখন আর তেমনটি বোধ হচ্ছে না। সূর্যের ঝকঝকে কিরণ সইতে না পেরে টুনটুনিগুলো পাতার ঝোপে ঘাপটি মেরে লুকিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে সেগুলো এখন লাফিয়ে লাফিয়ে এ ডাল ও ডাল ঘুরে বেড়াচ্ছে। বিকেলের দিকে একটা বৃষ্টির প্যাকেট নিয়ে বাংলো থেকে বেরিয়ে গেল রূপকথা। উদ্দেশ্য নিঝুম আন্টির বাড়ি। নিঝুমদের বাড়ি কমিশনারের বাংলো থেকে বেশি দূরত্বে না থাকায় রূপকথা একাই গেল। রেখা অবশ্য কুলসুমকে সাথে দিতে চেয়েছিলেন, কিন্তু বাদ সেধেছে রূপকথা। মেয়ের ইচ্ছের উপরে রেখা আর কথা বলেননি। ফুরফুরে মেজাজে শীতল বাতাস গায়ে মেখে হাঁটি হাঁটি পায়ে চলতে লাগলো রূপকথা। জোর পায়ে হাঁটলে নিঝুমদের বাসায় যেতে 10 মিনিট লাগবে, আর হেলে দুলে গেলে 15 মিনিট। রূপকথা একবার জোরে একবার হেলে দুলে চলতে চলতে 12 মিনিটের ব্যবধানে নিঝুমদের গেটের সামনে এসে দাঁড়ালো।
ভেতর থেকে নিঝুমের ছেলে নিনাদ এর গমগমে কথা বলার স্বর ভেসে আসছে। সেই স্বরে কিছুক্ষণ থমকালো সে, এরপর তপ্তশ্বাস ফেলে কলিং বেল চাপলো। কয়েক সেকেন্ড অপেক্ষা না করতেই নিনাদ দরজা খুলে হাসি মুখে বলল। 10 বছর বয়সে নিনাদের রঙ্গ তামাশায় স্মিত হাসলো রূপকথা। এরপর ভেতরে ঢুকতে ঢুকতে বিহিস্বরে শুধালো। আন্টি কোথায় নিনাদ? নিনাদ উত্তর করবার আগেই আঁচলে হাত মুছতে মুছতে কিচেন থেকে বেরিয়ে এলো নিঝুম। নিঝুমের পাতলা গরনের শ্যামবর্ণের শরীরের পানে একদৃষ্টিতে তাকিয়ে রইল রূপকথা। সেদিনের অল্প বয়সে নিঝুমের চেহারায় আজ কেমন বড় মানুষের ছাপ। চোখের পাওয়ারওয়ালা চশমাটায় কেমন বিজ্ঞ বিজ্ঞ লাগছে। রূপকথার ভাবনার মাঝে নিঝুম পুনরায় শুধালো। কোনো খুশির খবর আছে বুঝি? নিঝুমের মিষ্টি প্রশ্নে কিসের? স্তম্ভিত ফিরে পেল রূপকথা। ধ্যান ছেড়ে নিজেকে ধাতস্থ করে নিঝুমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে উচ্ছ্বসিত গলায় বলে উঠল। মেডিকেল চান্স পেয়েছি আন্টি। মেরিট লিস্টে 3rd পজিশন এসছে, তাই তোমায় মিষ্টি মুখ করাতে এলাম। টেবিলের উপরে মিষ্টির প্যাকেট রেখে নিঝুম খুশি মুখে প্রত্যুত্তর করল। ওমা তাই নাকি? কোন কলেজ? ঢাকা মেডিকেল। নিঝুম খানিক থেমে শুধালো। ঢাকা চলে যাবে? রূপকথা এবার অস্থির হয়ে উঠল। নিঝুমের প্রশ্নের ইঙ্গিত সে জানে। এই মুহূর্তে মোটেও কিচ্ছু ভালো লাগছে না তার। বুকের ভেতর প্রচণ্ড কষ্ট হচ্ছে। শ্বাসটা কেমন আটকে আটকে আসছে, গলা বিষিয়ে উঠছে নীলচে ব্যথায়। তবু নিজেকে সামলে রূপকথা কম্পিত এলোমেলো কণ্ঠে বলল। যেতে হবে আন্টি। রূপকথার চেহারা থেকে ভেতরের অনুভূতি আন্দাজ করল নিঝুম, তাই প্রসঙ্গ পারলে বলল উঠল। এই দেখো, তোমাকে এখনই বসতে দেই নাই। আমিও না কি যে মন ভুলো। রূপকথা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল। এরপর সিক্ত কণ্ঠে শুধালো। অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, তাই না নিঝুম আন্টি? সারফরাজ আর কখনো ফিরবে না, তবু আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজ জীবনের অপেক্ষায় ফেলে গেছে। কত নিষ্ঠুর সে দেখেছো? নিঝুমের চোখে জল জমল। রূপকথার মায়াবী চোখের পানে তাকিয়ে 12 বছর আগের ভাবনায় ডুব দিল নিঝুম। সারফারাজের রূপকথাকে ম্যানেজ করা বড্ড কষ্টকর ছিল সকলের জন্য। ছোট মানুষ কিছুতেই বুঝতে চাইতো না। সারাক্ষণ সারফারাজ সারফারাজ করে কেঁদে বুক ভাসাতো। শেষ স্মৃতি চিহ্ন হিসেবে সারফারাজের শার্টের বোতামের পানে চেয়ে থেকেই কাটাতো রাত দিন। রূপকথার বাবা মা কীভাবে পৃথিবী ছেড়েছে এটা নিছক ভুলিয়ে ভালিয়ে রূপকথা থেকে জেনেছে। সারফারাজের সাথে তার কী সম্পর্ক এটাও কৌশলে জেনে নিয়েছে নিঝুম। রূপকথার বাবা মায়ের মৃত্যুর পর সারফারাজ তাকে আগলে নিয়েছে, সর্বদা বেটির ঢাল হয়ে দাঁড়িয়েছে। সারফারাজ ছিল রূপকথার কাছে নিরাপদ ভরসাযোগ্য আশ্রয়স্থল। শিশুরা একবার কাউকে বোধ থেকে ভালোবেসে ফেললে সে মানুষটির কাছেই পড়ে থাকতে চায়, তার আদর পেতে চায়। সারফারাজ রূপকথার জন্য কি করেছে ছোট রূপকথা কেঁদে কেঁদে নিঝুমকে সব বলেছে। রূপকথার সবচাইতে পছন্দের মানুষ সারফারাজ। সারফারাজের বুকে রূপকথা মা মা গন্ধ পেত। বাবা মা হারিয়ে সারফারাজকে আঁকড়ে ধরতে চেয়েছিল রূপকথা, কিন্তু হুট করেই ভাগ্যের নির্মম পরিহাসের জঘন্যভাবে আলাদা হতে হয়েছে দুজনকে। রেখা আর সুফিয়ানকে বাবা মা হিসেবে মেনে নিতেও বড্ড কষ্ট হয়েছে তার। কিন্তু রূপকথা এখনও জানে এরা তার বাবা মা নয়, তবুও মানিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু সারফারাজকে আজও ভুলেনি রূপকথা। সেদিনের 6 বছরের ছোট রূপকথা আজ 18 বছর বয়সের যুবতী। নিঝুম 15 বছর বয়স পর্যন্ত রূপকথার দেখভাল করেছে। এতগুলো বছরের একদিনের জন্য রূপকথার বুক থেকে সারফারাজের নাম হারায়নি। সারফারাজ নামটি যেন রূপকথার হৃদয়ে গেঁথে গিয়েছে। কি এমন মায়ার ডোরে রূপকথাকে বেঁধেছিল সারফারাজ? রূপকথার ডাকে ভাবনার সুতো ছিঁড়ে নিঝুমের। নিজের খেয়ালে এসে নিঝুম রূপকথার উদ্দেশ্যে বলে। রূপকথা চোখ বুজে কান্না গিলে খেলো। এরপর মোটা ভাঙা স্বরে বলল। ওইটুকুন বয়সে সে আমাকে আগলে নিয়েছিল আন্টি। হি ইজ মাই সেভিয়ার। সে আমাকে সেভ না করলে আমিও আজ আকাশের তারা হয়ে যেতাম। জীবনে দ্বিতীয়বার বাঁচার সুযোগ সে আমাকে দিয়েছে। এমন নিঃস্বার্থভাবে আর কেউ আমাকে আগলে নিতে পারবে না আন্টি। মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা পর্যন্ত প্রকাশ করতে পারিনি। এই সম্পর্কের নাম কি আমি নিজেও জানি না, শুধু জানি তার সাথে আমার আত্মিক সম্পর্ক। সে আমার আত্মার আত্মীয়।
যদি কখনো সারফারাজ ফিরে আসে তুমি তাকে চিনবে। এতগুলো বছর পেরিয়ে গেছে, এখন তো সে আরো বড় হয়ে গিয়েছে, চেহারা পাল্টেছে, গতরে পুরুষ হয়েছে। চোখের জল মুছে রূপকথা বলল, অমন ভয়ানক চোখ আর কারণ নেই নিঝুম আন্টি। এমন চোখের মানুষ অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ওই দৃষ্টি আমি কখনো ভুলবো না। নিঝুম মাথা দুলিয়ে রূপকথার কাঁধে চাপড়ে বলে উঠল, সারফারাজ ফিরে এলে কি করবে? এখন তো অনেক বড় হয়ে গিয়েছো, আর তো ছোট্টটি নও। শুধু জানতে চাইবো এতগুলো বছর এর জন্য আমাকে একা ফেলে কোথায় ঘুরতে গিয়েছিল সে? নিঝুম বলার মতো আর কিছু পেল না। রূপকথা আর থাকতে চাইল না নিঝুমের বাড়িতে। ধীরে ধীরে পা বাড়িয়ে বিদায় নিয়ে এলো রাস্তায়। এরপর চোখের জল মুছে নিজের বাড়ি অভিমুখে ছুটল। রাতের খাবার টেবিলে রূপকথার পছন্দের সকল ডিশ দিয়ে টেবিল সাজালেন রেখা। প্রত্যেকটা খাবার রূপকথার পছন্দের, কিন্তু খাবারগুলো দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না রূপকথা। অন্যান্য দিন মেয়ে ঠোঁটের করে যে হাসির রেখা থাকে, আজ তাতে বিষাদ। মেয়েটা কেমন ভেতর থেকে মন পড়া। চোখের ভাষায় বোঝা যাচ্ছে সে বিধ্বস্ত। সুফিয়া চৌধুরী সবটা খেয়াল করে মেয়ের প্লেটে অল্প ভাত তুলে দিতে দিতে বলে উঠলেন, ভাবছি তুমি ঢাকায় গেলে আমরাও শিফট হব। তোমার কথা মতো অনেক বছর এখানেই পড়ে থাকলাম। যেহেতু তুমি ঢাকায় পড়ছো যাচ্ছ, আমরা মনে হয় আমারও ট্রান্সফারের জন্য আবেদন করা উচিত। সুফিয়ানের কথায় রূপকথা ভাতের প্লেটে আঁকিবুকি করে ছোট গলায় জিজ্ঞেস করলো, আলেকজান্ডার আঙ্কেল খুঁজে পেয়েছে সারফারাজকে? কেবলই এক লোকমা ভাত মুখে তুলেছেন সুফিয়ান। সেটা না চিবিয়ে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর দ্রুত গলাধকরণ করে বললেন, অনেক খুঁজছে, কোথাও পায়নি। আলেকজান্ডারের মতো সারপ্রাইজ হয়তো ক্যালিফোর্নিয়া গ্যাং এর হাতে পরে জীবন খুইয়েছেন। নইলে রাতারাতি জলজান্ত একটা ছেলে কোথায় হারাবে? বেঁচে থাকলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যেত। এমন সময় রেখা উঁচু গলায় বলে উঠল, একটা খুনি ফেরারি আসামির জন্য কিসের এত দরদ তোমার? ও খুনির জন্য তোমার বাবা মরতে মরতে বেঁচেছি। কতবার বলছি ওই ছেলের নাম ভুলে যাও, তারপরও কিসের এত আতিক্ষেতা? সুফিয়ান রেখাকে ধমকে ওঠার আগেই ভাতের প্লেট ছুঁড়ে ফেলল রূপকথা। এরপর চিৎকার করে বলে উঠল, ও খুনি নয়, ও খুন করতে পারে না। তোমাদের কোথাও ভুল হচ্ছে মা। সুফিয়ান রেখাকে ধমকে বলে উঠলেন, তোমাকে কতবার বলছি এই ছেলেকে নিয়ে রূপকথার সামনে কিছুই বলবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না রেখা। বাবা মেয়ের পাল্টাপাল্টি রিয়াক্ট দেখে দমে এলো রেখা। ফ্লোর থেকে ভাগা প্লেট আর ভাত কুড়াতে কুড়াতে রেখা বলে উঠল, সরি, ভুলে গিয়েছিলাম। সে সময়ে হসপিটালে তোমার মর্মস্য অবস্থা আমাকে বড্ড পীড়া দেয়, সহ্য করতে পারি না, তাই ওভাবে রিয়াক্ট করে ফেলি। রূপকথা আর বসল না খাবার টেবিলে। হন হন করে নিজের কক্ষের দিকে অগ্রসর হয়ে বলে উঠল, অতি শীঘ্রই আমাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো পাপা। এখানে দম বন্ধ হয়ে আসে আমার। সোফিয়ার প্রত্যুত্তর করার আগেই রূপকথা চলে গেল। বের যাবার পানে তাকিয়ে সোফিয়ার নিজেও খাওয়া ফেলে হাত ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালেন। এরপর গর্জে উঠে রেখাকে বললেন, সব খাবার তুমি একাই খাও, মূর্খ মহিলা কোথাকার। হাজারবার বলেছি সারপ্রাইজ আমাকে গুলি করেনি, তারপরও একই গান গাও প্রতি বেলায় বেলায়। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন সুফিয়ান। রেখা ভাঙা প্লেট হাতে নিয়ে বাবা মেয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে সজল চোখে হতাশা মিশ্রিত তপ্ত শ্বাস ফেললেন আর মনে মনে বললেন, সারফরাজ, এর থেকে টেনে আলাদা করেছি বলে মায়ের প্রতি তোর এত ঘৃণা? ওই ছেলের মতো তোকে কি তবে আগলে নিতে পারিনি আমি? আমার আদরের তবে কমতি ছিল? ক্যানভাস ক্লাউড ক্লাব, সেক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া। রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথেই রঙিন আলোয় আলোকিত হলো ক্যালিফোর্নিয়ার রাজধানী সেক্রামেন্টো। দিনের তুলনায় রাতের এই শহর মানুষের ব্যস্ততা বাড়ল হাজার গুণ।
এই শহরের সবচেয়ে বড় ক্লাবের নাম ক্যানভাস ক্লাউড। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়ে মানুষ আমদানি রপ্তানির কারবার পর্যন্ত অবলীলায় চলে এখানে। কোনো সভ্যভদ্র মানুষ এই ক্লাবের সামনে পা মারায় না। যারা আসে প্রত্যেকেই দুর্ধর্ষ খুনি, নারী কারবারের অসাধু ব্যক্তি, নয়তো ক্যাসিনো খেলোয়াড়। অনৈতিক কাজ কারবারের পাশাপাশি ব্যাগে ব্যাগে মদ গেলাই এদের প্রধান কাজ। ক্লাবের অন্ধকার কক্ষে হুইস্কির গ্লাস হাতে বসে আছে এক যুবক। যুবকের আইস ব্লু চোখ জোড়া লাল নীল ডিম লাইটের আলোয় কেমন ক্রূর আর ভয়ানক ঠেকছে। যে কেউ এক ঝলক এই চোখের পানে দৃষ্টি মেললেই বুঝে যাবে এই যুবক শিকার ধরার আশায় ওত পেতেছে। ক্ষণকাল গড়াতেই লম্বা লম্বা পা ফেলে প্রবেশ করল এক সুদর্শন যুবক। নাম তার অভিরূপ। অভিরূপ তার লালচে ঠোঁটে সিগারেট ঠুসে লাইটারে দিয়ে আগুন জ্বালিয়ে পাশের কাউচে দুই পা ছড়িয়ে বসে পড়ল। এর উপর সিগারেটের ফিল্টারে লম্বা এক টান দিয়ে ভরাট গলায় বলে উঠল। অভিরূপের রায়ের কথায় কোনো প্রত্যুত্তর করল না সারফারাজ। আয়েশ করে হুইস্কির গ্লাসে অল্প অল্প চুমুক বসিয়ে সম্মুখের দরজার পানে তাকিয়ে ঠায় বসে রইল। মিনিট পাঁচেক গড়াতেই দুজন কৃষ্ণবর্ণের বডি বিল্ডার টাইপ ছেলে প্রবেশ করল। ছেলে দুটো বুকে হাত ভাঁজ করে মাথা নিচু করে বলে উঠল, তোর সন্দেহ ঠিক। ড্যামিন তোর সাথে বেইমানি করেছে সারফারাজ। দেওয়াগড়ের কাছে সকল তথ্য ওই ফাঁস করেছে। গোপনে দেওয়াগড়ের সাথে হাত মিলিয়ে তোর বিজনেসের লস করিয়েছে। লুইস নামক ছেলেটির কথায় হুইস্কির গ্লাস কাছের টেবিলে শব্দ করে রাখল সারফারাজ। এরপর পায়ের উপরে পা তুলে সোফায় মাথা এলিয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানল। লুইস আর ইয়ং সারফারাজের উত্তরের আশায় পূর্বের ন্যায় উবুকে হাত ভাঁজ করেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে সারফারাজ বলে উঠল, চতুরঙ্গ খেলার আয়োজন করো অভিরূপ। ড্যামিয়ান আমার খুব ভালো চেসমেট। অভিরূপ সিগারেট ফুঁকা বাদ দিয়ে সারফারাজের কঠিন চোয়ালের পানে চাইল। অভিরূপ এই খেলার সমাপ্তি জানে। হারবে একজন, প্রাণও যাবে একজনের, কিন্তু কার? দুজনেই কঠিন খিলাড়ি। সময় নষ্ট করছিস তুই অভি। সারফারাজের বাতাল ধীর লয়ের কণ্ঠে অভিরূপ স্তম্ভিত ফিরে পেল। দাবি সিগারেট পায়ে পিষে লুইসের উদ্দেশ্যে হাত বাড়িয়ে উঁচিয়ে বলল, ব্রিং দ্যাট বাস্টেড। আদেশ পেয়ে মাথা ঝাঁকিয়ে বিদায় নিল লুইস আর ইয়ং। অল্প সময় পরেই ডেভিয়েনকে টেনে হিচড়ে সারফারাজের সামনে নিয়ে এলো দুজন। টেবিলের দাবার বোর্ড নিয়ে বসে আছে সারফারাজ। চোখ মুখ স্বাভাবিক, ভেতরে কি চলছে তা বোঝা মুশকিল। হুইস্কির নেশাটা বেশি হয়ে গেছে বোধহয়। নীলচে চোখ জোড়া কেমন নিভু নিভু। ডেভিয়েনকে দেখতে পেয়ে সোজা হয়ে নড়ে চড়ে বসল সারফারাজ। এরপর হাতের ইশারায় ডেভিয়েনকে ছেড়ে দিতে নির্দেশ দিল। ডেভিয়েনকে ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল ইয়ং আর লুইস। এরপর বাইরের দরজায় বডিগার্ডের ন্যায় গার্ড হাতে দাঁড়িয়ে রইল। সামনের সোফা নির্দেশ করে ডেভিয়েনের উদ্দেশ্যে সারফারাজ বলে উঠল, সিট। স্বাভাবিক ঠান্ডা গলা কিন্তু কেমন ভয়ানক শোনালো। স্যুটের কলার ঠিক করতে করতে তেজি গলায় ডেভিয়েন বলে উঠল, I did not come here to play this fucking shit. ডেভিয়েনের কথায় খিলখিল করে হাসল সারফারাজ। ভয়ানক সেই হাসি। মানুষের হাসি বুঝি এত ভয়ঙ্কর হয়? হাসি থামিয়ে সারফারাজ দোগরা ভাষায় বলে উঠল, ওরে আমার আদরের, তুই নিচ থেকে এখানে আসিসনি। তোকে আমি ধরে এনেছি। কেন এনেছি জানিস? তোর হাড্ডি ভাঙতে। সারফারাজের মুখের ভাষায় চোখ মুখ কুঁচকে এলো অভিরূপের। এত সুন্দর মানুষের মুখে এত বিশ্রী ভাষা কি করে উচ্চারণ হয় অভিরূপ তা জানে না। এদিকে শ্বেতাঙ্গ ডেভিয়েন বাংলা কথার আগামাথা কিছুই বুঝল না। সে তার হব্বি তব্বিতে অটল রইল। সারফারাজ কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ডেভিয়েনের দিকে তাক করে পুনরায় ভরাট গলায় বলল, Sit down, Damian. I haven't played this fucking shit with you in a long time. সারফারাজের বন্দুকের নল সামান্য ভীতি সৃষ্টি করলো ডেভিয়েনের মনে, কিন্তু পরক্ষণেই মুখে হাসি ফুটল সারফারাজের চুক্তিতে। Whoever loses will die. অভিরূপ একটা কয়েন এনে টচ করল।
টচে ডেবিয়েন জিতল। সাদা গুটি তার। নিজের ঘরে গুটি সাজাতে সাজাতে জিভ বের করে বিশ্রী হাসল ডেবিয়েন। এরপর চোখ টিপে বলে উঠল, উইল ফাক ইউর হোল লাইফ সন অফ বিচ। সারফারাজ বাঁকা হাসল ডেবিয়েনের কনফিডেন্সে। এরপর বলল, Let's start. সতর্কতার সহিত দীর্ঘ সময় নিয়ে এগিয়ে চলেছে খেলা। ইতিমধ্যে ডেবিয়েন সারফারাজের 4টি সৈন্য খেয়ে ফেলেছে। সারফারাজের চোখের ইশারায় ডেবিয়েনের সামনে একটা গান এনে রাখল অভিরূপ। চকচকে সিলভার রঙের নিউ মডেলের রিভলভার দেখে ডেবিয়েনের দম্ভ আরেকটু বাড়ল। ইউ আর ফিনিশড। খেলা ফেলে বন্ধুকে চুমু খেয়ে ডেবিয়েন শেষ করে বলে উঠল। ডেবিয়েন নিজের সবগুলো গুটি ঘর থেকে বের করে ফেলল। সারফারাজকে কতল করার নেশা ডেবিয়েনের মাথায় চড়ে উঠল। এটাই যেন ঘোর পাগলামি করল ডেবিয়েন। কোনো কিছু ঠাহর করবার আগেই ডেবিয়েনের মিনিস্টার রুক নাইট সব খেয়ে ফেলল সারফারাজ। এরপর ডেবিয়েনের সবচেয়ে শক্তিশালী গুটির রানীকে চারপাশ থেকে ঘিরে বলে উঠল। Check. সারফারাজের চেকে ডেবিয়েনের মাথা ঘুরে উঠল। নিশ্চিত পতন চোখে দেখতে পাচ্ছে সে। কোনো কিছু বাছবিচার না করে সারফারাজের দিকে গা ধরে ট্রিগার চেপে শুট করলো সে। কিন্তু এ কি গুলিহীন ফাঁকা বন্দুক। ডেবিয়েনের এহেন চতুরতায় কিটকিটিয়ে হেসে উঠল সারফারাজ। তুমি এমন ভণ্ডামি করবে এটা আমি জানতাম। কথাটি বলেই চোখে মুখে কাঠিন্য হিংস্রতা ফুটিয়ে দক্ষ অভিজ্ঞ হাতে নিজের গান দিয়ে একের পর এক ডেবিয়েনের বুক বরাবর শুট করলো সারফারাজ। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ল ডেবিয়েন। রক্তাক্ত লুটিত ডেবিয়েনের কাছে এগিয়ে এসে বুট জুতা দিয়ে বুক পিষে ধরে সারফারাজ রসিকতা করে বলে উঠল। চেকমেট ডিয়ার ড্যামিয়ান। পুরো দৃশ্যে অভিরূপ নির্বাক হয়ে বসে রইল। সামান্য কটা টাকার লস হয়েছে বলে সারফারাজ এভাবে মেলে দিল ডেবিয়েনকে। অভিরূপের মনের ভাবনা বোধহয় পড়ে ফেলল সারফারাজ। ধোয়া ওঠা বন্দুকের নলে ঠোঁট গোল করে ফু দিয়ে বলে উঠল। বেইমানি একদম পছন্দ নয় আমার। বন্ধু সেজে পিঠে ছুরি মেরেছে আমার। আজ না হয় কাল ওকে মারতেই হতো। তাই আর দেরি করে কি লাভ? এক বেইমানকে দরদ করে ছেড়ে দিয়েছিলাম। ফিডব্যাক হিসেবে মরতে মরতে এখানে এসে উপস্থিত হয়েছি। এই বাসটার্ডকে এখান থেকে নিয়ে যা আর আমার বাংলাদেশে যাবার ব্যবস্থা কর। চোখ বড় বড় করে অভিরূপ শুধালো। ওখানে তোর কি কাজ? বন্দুকের ডোল দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে সারফারাজ উত্তর করল। হঠাৎ আর এক বেইমানের কথা মনে পড়লো। ওকে টপকাতে না পারলে শান্তিতে ঘুমোতে পারবো না। কিন্তু তুই তো ফেরারি আসামি, গেলেই যদি খাঁচায় তুলে। ঝকঝকে দাঁত বের করে প্রশস্ত হেসে সারফারাজ বলল। টাকা খুব পছন্দ করে। প্রশাসনের লোকেরা তোর মতো আদর্শ নয়। খাঁচায় তোলার আগে দানা ছিটাবো, সব পায়ের কাছে লুটিয়ে মিউ মিউ করবে। এবার যেটা করতে বলেছি সেটা কর। ইতস্তত করে অভিরূপ বলল। মুখের গালিগুলো ভালো করা যায় না একটু? সারফারাজ অভিরূপের এলোমেলো কলার ঠিক করতে করতে উত্তর করল। এসব গালি নয়, এগুলো বুলেট। তাই এমন বুলেট তোর তুলতুলে পশ্চাৎ দেশে আঘাত হানার আগে আমাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কর। ঝকঝকে আলো বিলিয়ে দেয়া সূর্য সিয়েরা মাউন্টেন এর বৃহৎ চূড়ায় পেছনে লুকিয়ে গিয়েছে। আলপাইন গাছের সারি ভেদ করে ঘন কালো অন্ধকার এসে ঘিরে ধরেছে সর্বত্র। কোথাও এক বিন্দু আলোর উপস্থিতি নেই। চারপাশ ঘোর অমানিসায় লেপটানো। এহেন লোমহর্ষক অন্ধকারে কেমন যেন ভয় ভয় অনুভূতি হয়। সেই অনুভূতিকে আরেকটু গাঢ় করতে ডেকে ওঠে নেকড়ের পাল। কি ভয়ানক তাদের দলবদ্ধ স্বর! মাঝে মাঝে বিশাল অজগরের ফসফস শ্বাসের শব্দ হৃদয়ে ধুকুপুকুনির সৃষ্টি করে। থেকে থেকে কেমন সব নামরা যারা বিশাল দেহি পাখি ঝাঁক বেঁধে হুলস্থুল বেসুরে গলায় চিৎকার করে ওঠে। সে চিৎকার কলিজা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। এমন ভয়ানক অরণ্যে মানুষ আর পশু কী করে একসাথে বাস করতে পারে? রাতের পরিধি বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা আরেকটু বাড়ল। ওয়েদার ফরকাস্ট অনুযায়ী বরফ ঝরার কথা, কিন্তু শীতের মাত্রায় মনে হচ্ছে আজ বরফ ঝরবে না। নিজ কক্ষের বৃহৎ বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে সারফারাজ। গায়ের পোশাকে এখনও ডেবিয়ানের তাজা রক্ত লেপটে আছে।
রক্তের গন্ধ সারফারাজের বড্ড প্রিয়। রক্তমাখা পোশাক গা থেকে খুলতে ইচ্ছে হয় না তার। অ্যালকোহলের চাইতেও বড্ড নেশালো এই রক্তিম পদার্থ। সারফারাজের মনে হয় আফিম বড্ড নেশালো, কথাটি ভুল। তার মতে রক্ত বড্ড নেশালো হওয়া উচিত, নইলে সেই যে 17 বছর বয়সে রক্তের নেশায় হাতে খড়ি হলো, তা এখনও মস্তিষ্কে শক্ত আসন গেড়ে বসে আছে কেন? কেন কোনোভাবেই এই আকাঙ্ক্ষা, এই নেশা দমন করা যাচ্ছে না কেন? কেন বারবার মানুষের উষ্ণ রক্তে ডুবে থাকতে ইচ্ছে করে? এত কেনর উত্তর সারফারাজ জানে না। নিজের এই অধপতনে তাচ্ছিল্য হাসে সারফারাজ। পা দিয়ে চেয়ারে আরেকটু দোল দিয়ে আহত গলায় বলে ওঠে, নিজের নাতিকে এমন ভয়ানক রক্তপিশাচ বানিয়ে দিলে সুহান, বিধাতা তো জাহান্নামেও তোমাকে ঠাঁই দেবে না। সুবহানের নিথর দেহ চোখে ভাসতেই বুক ভেঙে কান্না পেল সারফারাজের। নানা বাড়ি, নানা নানির আদর ভালোবাসা নিয়ে অনেক ধরনের ফ্যান্টাসি কাজ করতো তার মধ্যে, কিন্তু এগুলো সে কোনো দিনও পায়নি। সারফারাজ তার মাকে খুঁজতে খুঁজতে ঢাকা থেকে চিটাগাং দিয়ে কাকতালীয়ভাবে সুবহানগঞ্জের হাতে পৌঁছেছে। সারফারাজ তখনও জানতো না সুবহানই তার নানা। একদিন সুবহানের হাবিলের স্টোর রুমে সারফারাজ একটা ভাঙা ফটো ফ্রেম দেখতে পায়। সেখানে সারফারাজের মা আর সুবহানগঞ্জের পুরো পরিবার ছিল। নিজের চোখে সেদিন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সারফারাজের। সারফারাজ ভেবেছিল নানার কাছে পরিচয় দিলে হয়তো সুবহান তাকে আগলে নেবে, কিন্তু কাবিরের মুখে নিষ্ঠুর কথায় ছোট সারফারাজ ভেঙে গুড়িয়ে গেছিল। কাবিরি থেকেই প্রথম জেনেছিল সুবহানগঞ্জ নিজের মেয়ের জামাইকে কেটে টুকরো টুকরো করেছে। কাবির অবলীলায় কথাগুলো বললেও সারফারাজের বুকে প্রতিটা কথা আর হাসি তামাশার বিষাক্ত তীরের ফলার ন্যায় বিঁধেছিল। নিজের মনের উচ্ছ্বসিত ইচ্ছেকে মাটি চাপা দিয়ে সেদিনই মন থেকে মরে গিয়েছিল সারফারাজ। ছোট মানুষ হিসেবেও সুবহান সামান্য দয়া করেনি সারফারাজের ওপর। শিখিয়েছে চুরি, ছিনতাই আর মানুষকে ভয় দেখানো। এতেও ক্ষান্ত হননি তিনি। নিঃস্ব থেকে নিঃস্বতম বানিয়েছিলেন ওইটুকুন বয়সেই। আধো আধো শুদ্ধ মুখের ভাষা কেড়ে নিয়ে শিখিয়ে দিয়েছিলেন অশ্রাব্য বিশ্রী গালাগাল। ধীরে ধীরে সভ্য ভদ্র নিষ্পাপ সারফারাজ পরিণত হলো অসভ্য ট্রাক ড্রাইভারে। যে জীবনের ভবিষ্যৎ ছিল উজ্জ্বল নক্ষত্রের মতো, নিমিষেই তা অমাবস্যায় ঢেকে গেল। এখন শুধু চারিপাশে অন্ধকার আর অন্ধকার। এঞ্জেলোর করুণ ঘেউ ঘেউ শব্দে ধ্যান ভাঙল সারফারাজের। হয়তো শীত লাগছে তার, এজন্য এমন গলায় ডাকছে। চেয়ার ছেড়ে নিঃশব্দে উঠে গিয়ে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে দিল সারফারাজ। মুহূর্তে উষ্ণতায় ছেয়ে গেল ঘর। ছোট এঞ্জেলো আবারও ঘুমানোর জন্য নরম গালিচায় মাথা ফেলে চোখ বুঝল। এঞ্জেলোর কিউট মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সারফারাজ। এঞ্জেলোহীন এই নিষ্ঠুর দেশে তার আপন কেউ নেই। টাকা পয়সা, ক্ষমতা, বিলাসবহুল জীবন, কিচ্ছুটির অভাব নেই তার। অভাব শুধু একটা পরিবারের আর মন খুলে কথা বলার একটা মানুষের। মনের ঘরের ছোট্ট কোণ থেকে হঠাৎ রূপকথার নাম মনে পড়ল সারফারাজের। তার একাকী নিঃসঙ্গ জীবনে এক ফালি সুখের দূত হয়ে এসেছিল মেয়েটি। নানান ধরনের ছেলে মানুষই প্রশ্ন করে পাগল করে তুলত সারফারাজকে। কি মিষ্টি ছিল দেখতে, একদম রূপকথার স্নো হোয়াইটের মতো। বড় বড় চোখ দুটোতে সারাক্ষণ হাজারো প্রশ্ন খেলা করত। সুযোগ পেলে সারফারাজের গলা চড়িয়ে নানান বাহানায় সেসব শুধাতো। গোটা গোটা হাতে সারফারাজের ঘন চুলে বিলি কাটত, আর কোনো আবদার এর আগে কি সুন্দর নিজের ছোট দুই হাতের আঁচলায় সারফারাজের বড় মুখশ্রী নিয়ে বড় বড় চোখ করে আদুরে গলায় কথা বলতো। রূপকথার স্মৃতি মনে পড়তেই নিমিষেই মন ভালো হলো সারফারাজের। নিজের কর্মব্যস্ততায় রূপকথার স্মৃতি ভুলতেই বসেছিল সারফারাজ, কিন্তু মনটা বড্ড দুষ্টু। খোঁচা দিয়ে প্রতি রাতে নিয়ম করে মনে করিয়ে দেয় নামটা। আচ্ছা, সেদিনের সেই ছোট রূপকথা নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? কথাটি বলেই আঙ্গুলের কর গুনে সারফারাজ হিসেব করে বের করে রূপকথার বর্তমান বয়স। এরপর হাত উঁচিয়ে নিজের কোমরের নিচ থেকে মাপে পেট সমান নাকি বুক সমান, হয়তো বুক সমান। আচ্ছা, রূপকথা আমায় মনে রেখেছে? আমাকে দেখলেই চিনতে পারবে এখন? না না, কি ভাবছি, ওইটুকুন বাচ্চার মনে রেখেছে আমাকে? আমিও না কেমন বদ্ধ পাগল। সারফারাজ মনে মনে ভাবে একবার দেশে ফিরে রূপকথার সামনে গিয়ে দাঁড়াবে, পরক্ষণে নিজের মনকে শুধায়। যদি রূপকথা তোকে এখনো মনে রেখে জিজ্ঞেস করে
আমায় ফেলে কোথায় গিয়েছিলে সরফরাজ? তখন কি উত্তর দিবি তুই? রূপকথা প্রশ্নে সারফারাজের গলা শুকিয়ে আসে। কমিশনার নিশ্চয়ই রূপকথাকে ভালো রেখেছে। আকবরই এই রূপকথার সামনে সারফারাজ যেতে চায় না। সবাই হয়তো এতদিনে সারফারাজ নামক খুনির কথা ভুলে গিয়েছে। অবশ্য এসব পাতি মাস্তানদের কেউ মনেও রাখে না। সুফিয়ান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সারফারাজ, মানুষটা বড্ড ভালো, নইলে নিজের জান বাজি রেখে কেউ একজন খুনিকে বাঁচায়? একটা ধন্যবাদ দেওয়ার জন্য হলেও আপনার সাথে দেখা করতে চাই সুফিয়ান চৌধুরী, এবং খুব শীঘ্রই দেখা হবে আমাদের। ধীরে ধীরে ভর্তির সময় এগিয়ে এলো রূপকথার। সুফিয়ান চৌধুরীর কাছ থেকে রূপকথা কয়েকদিন একা থাকার অনুমতি নিয়েছে। ভদ্রলোক নিজেও স্পেস দিয়েছে রূপকথাকে, যদিও রূপকথার জন্য ঢাকা নতুন। এর আগে দু একবার ঘুরতে যাওয়া হয়েছে, কিন্তু রূপকথা সেভাবে ঢাকার কিছুই চেনে না। মেয়ের জন্য বড্ড চিন্তা হয় সুফিয়ান চৌধুরীর, তবুও মেয়ের আবদার ফেলতে পারেনি তিনি। তাই শেষ পর্যন্ত ঠিক হলো সুফিয়ানের ছোট বোন শিউলির বাসায় থাকবে রূপকথা। শিউলির মেয়ে নেলিরও যেহেতু একই কলেজে চান্স হয়েছে, তাই আর চিন্তা করলেন না সুফিয়ান। মেয়েকে নিয়ে তিনি ঢাকায় রেখে আসতে চাইলেন, কিন্তু এতেও বাদসাধ্য রূপকথা সুফিয়ানের কাছে আবদারের স্বরে বলল, একা একা অ্যাডভেঞ্চার হিসেবে রাতে ট্রেনে যেতে চাই পাপা। প্লিজ না করো না। তুমি যদি না করো তাহলে আমার মন খারাপ হবে, কিন্তু বলে দিলাম। কথাটি বলে সুফিয়ানের কোলে বিড়াল ছানার মতো গুটিয়ে রইল রূপকথা। মেয়ের ঝলমলে চুলে হাত বুলিয়ে সুফিয়ান বলে উঠল, এই লিস্ট কেবিনে করে যা। বাবার সম্মতি পেয়ে রূপকথা সুফিয়ানের পেটে চিমটি কেটে উঠল, বলল। কথাটি বলে আবারও সুফিয়ানের কোমর জড়িয়ে ধরে রইল রূপকথা। সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে একটু পর হাজির হলেন রেখা। বাপ মেয়ের খুনসুটিতে প্রশস্ত হেসে শুধালেন, কি পরিকল্পনা হচ্ছে বাপ মেয়ে মিলে? একটা পাকোড়া তুলে নিয়ে অল্প ফু দিয়ে খেতে খেতে রূপকথা বলল, সিক্রেট মিশন নিয়ে আলাপ হচ্ছে মা। তা কি সিক্রেট? পাপা আমাকে একা একা ঢাকা পাঠাতে রাজি হয়েছে। রূপকথার খুশিতে বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলেন রেখা। মেয়েটা চলে গেলে তিনি কিভাবে থাকবেন? মনের কষ্ট মনে চেপে মুখে সামান্য ভাব পর্যন্ত বের করল না রেখা, শুধু মলিন হেসে বললেন, বেশ তো। সুফিয়ান স্ত্রীর মলিন মুখশ্রী খেয়াল করে বলে উঠল, আমরাও মাস দুয়েক পর ঢাকায় শিফট হব রেখা। অলরেডি আবেদন করেছি। এখানকার দায়িত্ব নতুন কমিশনারকে না বুঝিয়ে যেতে পারবো না, তাই এখন দেরি আর কি। পরের দিন সকালে খুব ভোরে উঠে গেল রূপকথা। বিশেষ এক কাজের জন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে সে। সুফিয়ান বা রেখা কেউ এখনো উঠেনি। রূপকথা সেই সুযোগে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে এসেই হাই তুলতে তুলতে ঘুম থেকে ওঠা কুলসুমের সাথে দেখা হয়ে গেল তার। আড়মোড়া ভেঙে দু চোখ কচলে কুলসুম শুধালো। ভ্যাবাচাকা খেয়ে গেল রূপকথা। মুখে মেকি হাসি ঝুলিয়ে বলল, মর্নিং ওয়াকের নাম শুনে চোখ মুখ বাঁকালো কুলসুম। যে মানুষের শরীরে এক রক্তি মাংস নেই, তার আবার কিসের মর্নিং ফর্নিং? কুলসুমের উত্তরের ভরসায় দাঁড়ালো না রূপকথা। হনহন করে পা ফেলে বাইরে বেরিয়ে গেল। কুলসুম রূপকথার যাবার পানে তাকিয়ে বলে ওঠে। ফাঁকা রাস্তায় কোনো রিক্সা বা সিএনজির কিচ্ছুটি দেখা পেল না রূপকথা। দীর্ঘ সময় হাঁটার পর একটা ব্যাটারি চালিত অটোরিকশা পেল। ভাগ্য যেন সামান্য প্রসন্ন হলো। রিক্সাওয়ালাকে হাঁক ছেড়ে ডেকে রূপকথা শুধালো, সুবহান গঙের হাবেলিতে যাবেন? সুবহান গঙের নাম শুনতেই রিক্সাওয়ালার মুখের রং ফ্যাকাশে হলো, কিন্তু মোটা ভাড়ার আশায় রাজি হলো। কাল বিলম্ব না করে রূপকথা চেপে বসতেই হাওয়ার বেগে চলতে লাগলো রিক্সা। আধ ঘন্টা পর রূপকথা সুবহান গঙের হাবেলিতে পৌঁছালো। এরপর রিক্সা থেকে নেমে বলে উঠল, আপনি এখানেই দাঁড়ান, আমি যাবো আর আসবো। রিক্সাওয়ালা ঘাড় কাত করে সম্মতি জানাতেই ভেতরের দিকে ছুটল রূপকথা। প্রকাণ্ড হাবেলির শ্যাওলা পড়া উঠোনে দাঁড়িয়ে ছলছল করে উঠল রূপকথার চোখ জোড়া। দুতলা বিশিষ্ট অভিজাত্য ভরা বাড়িটি আজ কেবল ধুলো, ময়লা, আগাছা আর সাথে শ্যাওলার দখলে। বখাটে ছেলেপেলের আড্ডা জমে রাতের বেলা এখানে। ফাঁকা মদের বোতল, সিরিজ আর সিগারেটের ফিল্টারে তার ছাপ স্পষ্ট। বাড়ির পাশ ঘেঁষে বাবলা গাছটা এখনও স্বয়ং দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড় আর ময়লার স্তূপ
ময়লার স্তূপ মারিয়ে ভীতিহীন ভেতরে প্রবেশ করল রূপকথা। কাঠের দরজা জানালাগুলো উই পোকা খেয়ে নিয়েছে, তাই কৃত্রিমভাবে আলোকিত করার কোনো দরকার পড়ছে না। একে একে সিঁড়ির ধাপ মারিয়ে সারফারাজের ঘরে প্রবেশ করল সে। ঘরের ভেতরে সিমেন্ট উঠে চটচটে হয়ে আছে। ভাঙা একটা বিছানা অনাদরে পড়ে রয়েছে এক কোণে। তার নিচে ছোট একটা স্টিলের ট্রাঙ্ক, সেটাও বৃষ্টির জলে আর স্যাঁতস্যাঁতে মেঝেতে থাকতে থাকতে জং ধরে গিয়েছে। ঘরটিতে আর কিছুই নেই, হয়তো চোর এসে নিয়ে গেছে। এমন জনমানবহীন ফাঁকা বাড়িতে কেউ কিছু ফেলে রাখে নাকি? আগ্রহবশত হাঁটু মুড়ে মেঝেতে বসে সেই ট্রাঙ্ক টেনে বের করলো রূপকথা। তালাহীন ভঙ্গুর ট্রাঙ্ক খুলতে সময় লাগলো না তার। ট্রাঙ্ক খুলতে ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বের হলো, সেই সাথে তেলাপোকার দল। ট্রাঙ্কের ভেতরে শক্ত পলিথিনে মোড়ানো কিছু কাপড় দেখতে পেল রূপকথা, যেগুলো ভাঙা খাটের উপরে রেখে আরও কিছু খুঁজল। উল্টে পাল্টে ট্রাক নাড়াচাড়া করতেই একটা ছোট্ট বাক্স বেরিয়ে এলো। উৎসুক হয়ে সে বাক্স খুলতেই লেমিনেটিং করা ছবি বেরিয়ে এলো একখানা। ছবিটা এখনও অক্ষত আছে, সামান্য নষ্টও হয়নি। ছবিটি কোনো আর্মি দম্পতির। আর্মি লোকেরা পোশাকে ব্যাচে তার পদ স্পষ্ট প্রমাণিত হচ্ছে। কোনো উচ্চপদস্থ অফিসার তো বটেই, মাঝে একটা হাসিখুশি ছেলে, তার পাশে অনন্য সুন্দরী এক মহিলা। টানা টানা চোখ আর খাড়া নাক, মহিলার সৌন্দর্য বর্ধন করেছে হাজার গুণ। ছবিটা আরেকটু কাছে এনে দেখতেই সাদা আকাশি মিশেলের চোখ জোড়া নজরে এলো রূপকথার। অল্প হেসে রূপকথা বলল, সারফারাজের ছোটবেলার ছবি। ছবিটা উল্টাতেই পেছনে একটা ঠিকানা নজরে এলো। ঠিকানাটা ঢাকার। রূপকথা তপ্ত শ্বাস ছেড়ে কাপড়ের ব্যাগ আর ছবিটা নিয়ে উঠে দাঁড়ালো। এরপর হাতে করে আনার রং পেন্সিল দিয়ে মসৃণ দেয়াল খুঁজে হাতে লিখল। রূপকথা, ঢাকা মেডিকেল কলেজ, সেক্রেটারি। এরপর ছোট করে লিখল, তোমার বেড়ানো শেষ হলে এবার এই ঠিকানায় এসো সারফারাজ। তোমার অপেক্ষায় আগের ঠিকানাতেই এতগুলো বছর ছিলাম, তুমি আসোনি, বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো। ক্যালিফোর্নিয়ার আজকের ওয়েদার ভারী মিষ্টি। মৃদুমন্দ উষ্ণ রোদ, সেই সাথে ঝকঝকে আকাশ। থেকে থেকেই শিরশিরে বাতাস গায়ে লাগছে। ফকফকে রোদের আলোয় সারফারাজের ঘুম একটু আগে ভাগেই ভাঙল। চোখ বন্ধ করেই লম্বা শ্বাস টানল সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে পুরো কক্ষ জুড়ে নজর বুলালো। লিটল এঞ্জেলোকে কোথাও দেখা গেল না। হয়তো ইয়ার্ডে ঘোরাঘুরি করছে, নয়তো প্রজাপতি দলের পিছু পিছু ছুটছে। গায়ে সাদা কমফোর্টারের দুই হাতে ঠেলে সরিয়ে উঠে বসলো সারফারাজ। মাথাটা কেমন ভারী হয়ে আছে। ঝলমলে চুলগুলো দুই হাতে মুঠি পাকিয়ে টেনে ধরে কিছুক্ষণ চোখ বুজে রইল সে। এরপর হাই তুলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেড সাইড টেবিলের উপরে থাকা ঘড়িতে সামান্য নজর বোলালো। 8:30 বাজে। অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙেছে। এক হাতে কপাল স্লাইড করতে করতে ঘড়ির অ্যালার্ম বন্ধ করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। গায়ে একটা বাথরোব জড়িয়ে ফিরল মিনিট 20 পর। এরপর গায়ে একটা হাতবিহীন নেভি ব্লু স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার পরে কিচেনে ছুটল। ধরা মাথায় ফ্রিজ হাতড়ে কিছু নাস্তা বের করে চুলা ধরাতে ব্যস্ত হলো সারফারাজ। এমন সময় অভিরূপের গলা পাওয়া গেল। হাতে ধোয়া ওঠা গরম কফি আগে চুমুক দিতে দিতে বিজ্ঞের ন্যায় বলে উঠল, বয়স তো আর কম হলো না, একটা বিয়ে করে ফেল। অ্যাটলিস্ট সকালবেলা গরম খাবার খেতে পারবি, সে সাথে জং ধরা মেশিনে একটু খাতির যত্ন হবে আর কি। সকাল সকাল মুখ খারাপ করতে ইচ্ছে হলো না সারফারাজের। সারফারাজ অভিরূপের কথা তোয়াক্কা না করে নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু অভিরূপ কি থামার পাত্র? সে আয়েশ করে লিভিং রুমে সোফায় বসে বলে উঠল, তা মেশিনখানা আছে নাকি? শীতের চোটে বিক্কেল হয়ে গেছে। হাতের পাউরুটিগুলো টোস্টারে ঠুকিয়ে ট্রাউজারের পকেটে হাত গুজিয়ে অভিরূপের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর ছোট ছোট চোখ করে অভিরূপের পানে তাকিয়ে খপ করে অভিরূপের হাত ধরে মোটা গলায় বলে উঠল, মেশিন বিকল নাকি সচল, চল তোকে দেখাই। বাট তুই চোট কোলাতে পারবি তো? সারফারাজের এহেন ভয়ানক কথায় ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে অভিরূপ বলে উঠল, ছি 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 ছি, শেষ পর্যন্ত এত দূরে গিয়ে ঠেকেছে তোর অধপতন। শেষে কিনা ছেলে মানুষের প্রতি তোর আকর্ষণ।
এমনিতেই মাথায় যন্ত্রণা, তার উপর অভিরূপের বাজে বকাবকিতে চুপ করে থাকতে পারল না সারফারাজ। দাঁতে দাঁত চেপে বলল, নিজের মেশিনে তেল দাও। আমার মেশিন নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমার সব ঠিক আছে। সারফারাজের মুখের গালি শুনে কিটকিটিয়ে হেসে অভিরূপ বলে উঠল, গালি ছাড়া কপিটা কেমন পাঞ্চে লাগছিল, একটু চিনুযোগ করলাম আর কি। ডোন্ট বি অ্যাংরি, ওকে? কথাটি বলে আরেক দফা হেসে চট করে বলে উঠল, বাই দ্য ওয়ে, ব্লাইন্ড ডেটে যাবি? অ্যাটলিস্ট একটা প্রেম কর। মেয়ে মানুষহীন জীবনের কোনো দাম আছে? টোস্টার থেকে পাউরুটি টোস্ট বের করতে করতে সারফারাজ শুধালো, নিজে কেন করছিস না? অন্যের ঘাড়ে বিপদ চাপানোর জন্য এত উতলা কিসের? কফিতে লম্বা চুমুক দিয়ে অভিরূপ বলে উঠল, তোকে দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে যাচ্ছি, তুই টায়াল দিয়ে দেখা শেষ করলে আমি একটু করব আর কি, ওই প্রেম টেম। গ্লাসে দুধ ঢালতে ঢালতে সারফারাজ ব্যস্ত গলায় বলল, মেয়ে মানুষে আবার ইন্টারেস্ট নেই? কেন নেই? তুই কি আই মিন? কথাটি বলে বাঁকা হাসল অভিরূপ। সারফারাজ কপাল কুঁচকে বলল, যা ভাবছিস তা মোটেই নই। যদি এমন ভাবনা আর ভেবেছিস তবে ঝুলিয়ে পেটাবো। প্রসঙ্গ পাল্টে অভিরূপ বলল, বাঙালি মেয়ে বিয়ে করবি সেটাও আছে? সারফারাজ তপ্ত শ্বাস ফেলে বলল, নাও আই এম নট রেডি ফর ম্যারেজ। অ্যান্ড ওয়ান থিং, আমার বিয়ে নিয়ে তোর এত হেডেক কেন হচ্ছে? কজ আমি তোর এহনে এলোমেলো লাইফ লিডিং সহ্য করতে পারছি না। আমার মনে হচ্ছে তোর মন থেকে দয়া মায়া ভালোবাসা সব উঠে যাচ্ছে, তুই নিত্রয় হয়ে যাচ্ছিস। জীবনে নতুন কেউ হলে তোর লাগাম ধরতে পারবে। অ্যান্ড ফাইনাল, আমি তোকে নিয়ে ভয় পাচ্ছি। কদিন ধরে চিনিস আমায়? 9 বছরেই এত ভালোবাসা? সারফরাজ, তোকে দেখলে মানুষ দৌড়ে পালায়, তোর চোখ দেখলে মানুষ প্রাণের মায়া তোর পায়ে লুটিয়ে পড়ে। তুই একটা নিষ্ঠুর মানব। পিতাদা তোকে এত সুদর্শন করে গড়ে তুলেছে এমন শয়তান হবার জন্য? শান্ত ভঙ্গিতে টোস্ট চিবোতে চিবোতে সারফারাজ বলল, আমি কোনো ভালো মানুষের প্রাণ নেইনি অভি। তাই সব জ্ঞান দেওয়া বন্ধ কর, নয়তো সকাল সকাল মেজাজ বিগড়ে যাবে। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া চারটিখানি কথা নয়, এসব ছেড়ে দে। বিগ রিকোয়েস্ট ফর ইউ। খাওয়া বন্ধ করে ধাক্কা দিয়ে টোস্টের প্লেট সরিয়ে কিছুক্ষণ চুপ বসে রইল সারফারাজ। এরপর শান্ত গলায় বলল, তোকে বাঁচানোর জন্য যখন 4টে মানুষের প্রাণ নিলাম তখন এই নীতিবাক্য কোথায় ছিল তোর? তখন কেন বললি না, ভাই এদের হাতে আমার মৃত্যু হোক, তবু এদের মারবেন না? তখন বলিসনি কেন যে অপরিচিত হয়ে আপনি আমার জন্য মানুষের প্রাণ নিচ্ছেন কেন? ওয়াই? আনসার মি। নিজের জান ভিক্ষা পাবার খুশিতে, তাই না? সারফারাজের উঁচু গলায় অভিরূপ মাথা নিচু করে ফেলল। সারফারাজ সত্যি বলেছে, সেদিন রাতে সারফারাজ না থাকলে অভিরূপ আজ এত সুন্দর পৃথিবী দেখার জন্য বেঁচে থাকতো না। তার জীবন ওই দিনই থেমে যেত। সারফারাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিফোর্নিয়ার ভয়ানক গ্যাং লিডার ব্রুনোর হাত থেকে বাঁচিয়েছিল অভিরূপকে। অপরাধ ছিল খুবই নগণ্য। না জেনে ব্রুনোর চোখে চোখ রেখেছিল অভিরূপ। চোখ রেখেছিল বললে ভুল হবে। ব্রুনোর চোখে অদ্ভুত ট্যাটু দেখে উৎসাহ নিয়ে সেটাই মনোযোগ সহকারে দেখছিল অভিরূপ। ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল এই দেশে সে। একদিন সন্ধ্যার পর নিজের ডরমিটরি থেকে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিল। এরপর রাস্তা ভুলে এলোমেলো গলিতে হারিয়ে যায়। অভিরূপ জানতো ও না এই গলির আলাদা মালিক আছে। এটাই তার ভুল। নিজের অজ্ঞতা বুঝতে না পেরে অমন অদ্ভুত মানুষকে বিস্ময় ভরা চোখ নিয়ে দেখেছিল অভিরূপ। অভিরূপের দৃষ্টি অনুসরণ করে ক্রূর হেসে এগিয়ে আসে ব্রুনো। কোনো সতর্কবার্তা বা থ্রেট না দিয়ে অভিরূপের চুলের ঝুঁটি চেপে ধরে ফ্যাসফ্যাসে গর্জন ধরা কণ্ঠে বলে উঠল। কথাটি বলেই নিজের সহযোগীদের ডেকে উঠে ছেলেটির কথায় অভিরূপের প্রাণ পাখি উড়ে যাবার অবস্থা। মুহূর্তে আরও 3জন ছেলে এসে ঘিরে ধরে অভিরূপকে। ভয়ে নিজের অপরাধ না বুঝে সমানে ক্ষমা চায় অভিরূপ। বারবার জিজ্ঞেস করে তার অপরাধ কী, কিন্তু ছেলেগুলো যেন কানেই তুলল না অভিরূপের কথা। তারা নিজেদের মতো রাস্তায় ফেলে কুকুরের মতো আঘাত করতে থাকে অভিরূপকে। অভিরূপ যখন রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার অবস্থা হলো, ঠিক সেই মুহূর্তে সারফারাজ এসে বাঁচিয়েছিল তাকে। যেমন তেমন করে নয়, 4টে ছেলের নৃশংস মৃত্যুর বিনিময়ে বাঁচাতে পেরেছিল অভিরূপকে। শুধু কি তাই,
লম্বা-চওড়া অভিরূপকে কাঁধে তুলে এনে নিজের বাড়িতে ঠাঁই দিয়েছিল। চিকিৎসা পর্যন্ত করিয়েছে সে। এরপর অভিরূপ ভয়ে আর নিজের ডরমিটরিতে ফিরে যায়নি, এখানেই থেকে গেছে। শুনেছে সারফারাজের জীবনের কাহিনী। সারফারাজের সাথে সাথে সেও ব্যথিত হয়েছে। ধীরে ধীরে কবে যেন সারফারাজের ডান হাত হয়ে গেল সে। সারফারাজ প্রথমে একজন ভাড়াটে খুনি ছিল। মোটা টাকার বিনিময়ে মানুষের প্রাণ নিত। এভাবে রাতারাতি বহু টাকার মালিক হয়ে যায় সে। সেই টাকা দিয়ে বিভিন্ন ড্রাগসের মানুষের অর্গান নিয়ে বিজনেস শুরু করে। কালো কারবারিতে মোটামুটি আঙ্গুল ফুলে কলা গাছ তার। কয়েক বছরের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় সেরা বিজনেসম্যান তালিকায় নাম লিখিয়েছে সে। সকলে সারফারাজকে একজন সফল ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে চেনে জানে, কিন্তু ভেতরে এহেন ভয়ানক নিগূঢ় খবর সকলের অজানা। নিজের অবৈধ কাজের স্বার্থে নাম পরিচয় পাল্টে সারফারাজ শাহজাইন থেকে হয়েছে জাগুয়ার। কখনো কেউ দেখেনি জাগুয়ার নামক মানুষটি দেখতে কেমন, কিন্তু যার মৃত্যু তার হাতে হয়েছে, সে মৃত্যুটি হয়তো করুণ নজরে অস্পষ্ট স্বরে আওড়াতে পেরেছে সারফারাজ নামটি। ওই ভয়ানক চোখের সামনে যে স্বেচ্ছায় পড়েছে, তার ইহকালের সমস্ত খেলা সাঙ্গ হয়েছে। চোখের নিচের ভয়ানক 3টা টিয়ার ড্রপস মানুষের শীতল হৃদয়ে কম্পন তুলে দেয়। ধারকান বেড়ে তেজ হয় 1000 গুণ। যারা এই ট্যাটুর মানে জানে তারা দৌড়ে পালাতে চায়, কিন্তু হিংস্র জাগুয়ারের থেকে পালানো কি এতই সহজ? নিজের চূড়ান্ত নির্দয়তা প্রকাশ করে সে মানুষটিকে দুনিয়া ছাড়া করে সারফারাজ। এত হিংস্রতা দমানোর জন্য কাউকে প্রয়োজন, কিন্তু সেই মানুষটি কোথায়? অভিরূপের ভাবনার মাঝে খাওয়া শেষ করে পোশাক পাল্টে বেরিয়ে এলো সারফারাজ। হাতে গলফ ক্লাব, সাদা পোশাক আর একটা ব্যাকপ্যাক। হাতের গলফ ক্লাব দিয়ে অভিরূপের কাঁধে গুঁতো দিয়ে চিন্তার জগৎ থেকে অভিরূপকে বের করে আনলো সারফারাজ। অভিরূপ হকচকিয়ে সামনে তাকাতেই সারফারাজ বলল, খুব সুন্দর ওয়েদার, চল গলফ কোর্সে একটু চিল করা যাক। অভিরূপ মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে নিঃশব্দে উঠে দাঁড়ালো। এরপর চলতে চলতে বলল, আগামী সপ্তাহে তোর ফ্লাইট, সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে, আমিও যাব। অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না। অভিরূপের মুখে মা বাবার নাম শুনে হাঁটা থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সারফারাজ। এরপর মনে মনে বলল, তুমি কি বেঁচে আছো আম্মু? কেউ তোমাকে খুঁজে পেলো না? তবে কোথায় নিরুদ্দেশ হলে তুমি? সন্ধ্যার পরপর ডিউটি থেকে ক্লান্ত ভঙ্গিতে বাড়ি ফিরলেন সুফিয়ান চৌধুরী। আজকাল প্রচুর চাপ যাচ্ছে, সামনে ইলেকশন। সেই ইলেকশনকে কেন্দ্র করে প্রতিটা জায়গায় মারপিট ভাঙচুর হচ্ছে। পুলিশ পর্যন্ত তাদের থামাতে ব্যর্থ হচ্ছে। এদিকে উপর মহল থেকে চাপের উপরে চাপ, সব মিলিয়ে রুদ্ধশ্বাস অবস্থা। সুফিয়ান ঘরে ঢুকেই মেয়ের খোঁজ করলেন। নিজ ঘরে সারফারাজের পরিবারের ছবিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল রূপকথা। সুফিয়ানের ডাক পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। এরপর এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দিয়ে বলে উঠল, অনেক ব্যস্ত ছিলে পাপা? ঢক ঢক করে পুরো জল সাবার করে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন। এরপর থানায় কি হলো তার পুরোটাই মেয়েকে বললেন। আর বলিস না, এই দেশের সব মানুষ পাগল। রূপকথা বড় বড় চোখ করে সেসব শুনল। সুফিয়ান গায়ের ইউনিফর্ম খুলতে খুলতে ব্যস্ত গলায় বললেন, তোর টিকিট কেটে ফেলেছি। কবে টিকিট কাটলে? 19 তারিখ। রাতের টিকিট কেটেছ তো নাকি? হ্যাঁ রে বাবা, রাত 11:30টায়। একা একা জার্নির খুশিতে এক প্রকার লাফিয়ে উঠল রূপকথা। এরপর হঠাৎ সারফারাজের ছবি পেছনের ঠিকানা কথা মনে পড়ল তার। কিছুটা উৎসুক আর ভাবুক হয়ে শুধালো, মেডিকেল কলেজ থেকে রামপুরা কত দূর বাবা? বেসিনে হাত ধুতে ধুতে সুফিয়ান চৌধুরী বললেন, বেশি দূর নয়। কেন? এমনি জিজ্ঞেস করলাম। কথাটি বলে আর দাঁড়ালো না রূপকথা। তরতর করে সিঁড়ি পেয়ে নিচের ঘরে এসে দরজা লাগিয়ে দিল। এরপর মনে মনে বলে উঠল, একবার এই ঠিকানায় গিয়ে খোঁজ করবে? মনে মনে কথাটি বলে নিজের ফোন হাতে নিল রূপকথা। লম্বা সময় পড়ে আছে হাতের মুঠোয়। আপাতত পড়াশোনা নেই। ইউটিউবে বিভিন্ন রান্নার রেসিপি, ফেসবুকিং আর ঢাকার বিভিন্ন দর্শনার্থী স্থানের রিভিউ দেখে কেটে যাচ্ছে তার দিনকাল। সব কিছু অলস অলস লাগে কেমন যেন। অলস সন্ধ্যার বোরিংনেস কাটাতে ফেসবুকে ঢু মারল রূপকথা। বিছানায় আরাম করে শুয়ে পায়ের উপরে পা তুলে স্ক্রোলিং করতে লাগলো একের পর এক
হঠাৎ এক উদ্ভট ফেসবুক আইডি নজর কাড়ল তার। কয়েকদিন ধরে আইডিটা তার নিউজ ফিডে পিপল মে ইউ নো তে স্থান দখল করে বসে আছে। কিন্তু আশ্চর্য হলেও সত্যি রূপকথা এমন প্রোফাইলওয়ালা মানুষকে চেনে না, চিনতে চায়ও না। নামটাও উদ্ভট, ডেভিল কিং। প্রোফাইলটাতে একটু গুতাগুতি করার খায়েশ হলো রূপকথার, শয়তান নাড়া দেয়া যাকে বলে আর কি। প্রোফাইল ঘেটে মোট 7 জন মেয়ে আর 3 জন ছেলে পেল। মেয়েগুলোর পোশাক আশাক আস্তাগফিরুল্লাহ মার্কা ঠেকলো রূপকথার কাছে। মিনিট দুয়েক সে আইডিতে ঘোরাঘুরি করে রূপকথা বুঝলো নিউ খোলা হয়েছে। ছেলেটা বিদেশি, ঠিকানা বিজনেস এরিয়া সব দেশের বাইরের। আর একটু ঘাটাঘাটি করে রূপকথা টুক করে একটা মেসেজ ড্রপ করলো বাংলায়। মিস্টার ডেভিল, আর একবার আপনার এই উদ্ভট ছবিওয়ালা প্রোফাইল আমার নিউজ ফিডে আসলে আপনার সবগুলো দাঁত একটা একটা করে ভাঙবো আমি। মেসেজটি লিখে রূপকথা মনে মনে হাসলো। বিদেশি বেটা বুঝবেও না কি লিখেছে সে, তাই মনস্থির করল ইংলিশে লিখবে সেই মেসেজ। ফোন হাতে নিয়ে আবার সে ইনবক্সে ঢুকতে কপাল কুঁচকে এলো তার। লোকটি ইতিমধ্যে তার মেসেজ দেখে ফেলেছে এবং কিছু লেখার ট্রাই করছে। রূপকথা নিজের মেসেজ খানা লেখার আগেই ওপাশ থেকে উত্তর এলো। উপস, রিয়েলি? অবাক হয়ে রূপকথার অবাকের ইমোজি সেন্ড করলো, সাথে সাথে চোখ টিপের ইমোজি ফেরতি এলো। রূপকথা বিরক্তি নিয়ে বলল, বাংলাদেশে বসে বসে বিদেশি সাজা হচ্ছে, ফেক লোক কোথাকার। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুন্দর পাখির ডাক সহ নাইট ভিউ ভিডিও সেন্ড করে লিখল। আই এম নট ফেক। রূপকথা ভিডিওটা দেখে অবাক হয়ে শুধালো। এখন কটা বাজে? নিজের ফোনে স্ক্রিনশট পাঠিয়ে দেখালো। এখন ভোর রাত। রূপকথা আর কিছু লেখার আগেই আরেকটা মেসেজ টিং করে উঠল। নাইস আইস, দে ওয়ান্না কিলিং মি। রূপকথা ঠোঁট টিপে লিখল। আর ইউ ফ্লার্টিং? ওপাশ থেকে ভয়ঙ্কর আকর্ষণীয় ভয়েসে মেসেজ এলো। God swear, for the first time my heart feels sick, and also my heart is beating for the first time. What is the name of this feeling? সকাল সকাল সারফারাজকে জোর করে বগল দাবা করে ধরে একটা ট্যাটু রিমুভাল শপে নিয়ে এসেছে অভিরূপ। ভয়ানক চোখজোড়া এই অদ্ভুত ট্যাটু আরও ভয়ানক করে তুলেছে। অভিরূপ চায় সারফারাজ কোনো মেলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসার সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেঁষবে না। কারণ ট্যাটুর মিনিং আম মনস্টার, রান অ্যাওয়ে ইফ ইউ ওয়ানা লিভ। ট্যাটুটা সারফারাজ এক প্রকার বাধ্য হয়ে করিয়েছিল ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড, সেলিনাস, স্ট্যান্ডা ক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড এই এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খতরনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাংয়ের অধীনে। এক গ্যাং লিডারের শহরে আরেক গ্যাং লিডার বা সদস্যের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এজন্য হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাংয়ের সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যকে দেখলেই ডিরেক্ট শ্যুট করে দিত। মানুষের প্রাণ নেওয়া যেন একদম সহজ ছিল এদের কাছে। শুধু তাই নয়, শরীরের অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখশ্রী জুড়ে ট্যাটু থাকতো তাদের দেখে সহজেই বোঝা যেত এই সদস্যগুলো তাদের দলের সবচেয়ে বিপজ্জনক এবং গ্যাং লিডারের জন্য প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করবে না। আর যার চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু অঙ্কিত থাকে তাকে দেখলেই মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা এবং নিষ্ঠুরতা। শুধু তাই নয়, যার এমন ট্যাটু আছে সে হচ্ছে ওই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক, যে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে। সারফারাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এই হিসেব সারফারাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশায় পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়ম নীতিহীন শহর তাকে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফারাজ জানে না। সারফারাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল, তাই ক্ষমতার জন্য চাই টাকা, আর টাকার জন্য। কথাটি ভেবেই কিটকিটিয়ে হাসে সারফারাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকা, ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আয়েশি জীবনযাপন করছে,
আদেও কেউ করতে পেরেছে? মোটেও না। তবে কিসের এত পিছু টান? অভিরূপের স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বাইরে এলো সারফারাজ। মানুষকে ভয় দেখানোর জন্য এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলির মাস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো 2 টাকার সাধারণ গ্যাং নয় সারফারাজ, তার নিজেরই একটা পরিচয় আছে, জাগুয়ার। কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজেকে ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্রভদ্র থেকে হুট করে বুকের কলিজা খুবলে আনার মধ্যে হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেওয়া যায়। কথাটি ভেবে সারফারাজ ঠোঁট কামড়ে হাসল। এরপর চোখের কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভার ব্যক্তির সামনে গিয়ে বসল। সারফারাজের চোখ আর ট্যাটু দুই দেখেই ঘাবড়ে গেল লোকটি। হাত পাও কেমন কেঁপে উঠল। এটা দেখে সারফারাজ তাচ্ছিল্য হাসল। অভিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তা রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অভিরূপের নির্দেশ পেতেই সারফারাজকে শুয়ে ঝটপট নিজের কাজে লেগে পড়ল পাওলো নামের ছেলেটি। ছোট ট্যাটু রিমুভ করতে বেশি সময় লাগলো না। পাওলো অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠল, It will take 3 days for the scar to heal.